কি অবস্থা সবার? ভালো আছেন আপনারা? আমি আসলে বেশি ঘুরে ঘুরে কথা বলতে আসিনি, আমি আসি ফান করতে। স্টুডেন্ট, একটা মেধাবী স্টুডেন্টের সামনে আমি আসলে বড় বড় কথা বলার কেউ না। আমি নিজেও একটা ফেল করা স্টুডেন্ট, তো এই কারণে আসলে হ্যাঁ সবকিছু বলবো। তো যেটা হচ্ছে যে হঠাৎ করে আসলে আজকে এই প্রোগ্রামটাতে আসা। আচ্ছা, রোগে আগে যদি আসি সময় নেই, হিগা আর কাছে না, হিগা আর কাছে না, হিগা চাকরি আর কাছে না। আচ্ছা, তাই একটা কাজ করি বেটা, আপনারা প্রশ্ন করেন, আমি উত্তর দিই। আমি নিজে বগর করার চাইতে আপনারা ওনাদের হাত থেকে একটা বাইক দেওয়া পসিবল? আপনাদের এখান থেকে যে কেউ আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। আপনি আপনাদের সাথে আমি কথা বলবো। যাকে খুশি কোনদিন আপনার জীবনে আসবে কিনা? আমার জীবনে কোনো লোকে আসবে কিনা জানি না, কিন্তু অন্য নামের কোনো মেয়ে হয়তো আসবে, কিন্তু রোকেয়া নামের কোনো মেয়ে যদি আমার জীবনে আসে, ওর কপালই খারাপ হবে। আচ্ছা, আমি বলা সেই দুইজনে কাউরেই ভালোবাসি না, কিন্তু ব্যাচেলর পার্টির কাবিলা রোকেয়াকে প্রচন্ড ভালোবাসে এবং ফ্যামিলি ক্রাইসিসের পারভেজ ঝুমুকে প্রচন্ড ভালোবাসে। আমি বলা ব্যক্তিগতভাবে দুজনকে কাউকেই ভালোবাসি। হ্যালো হ্যালো ভাইয়া, ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান ভাই। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, মনে একটা অনেকদিন ধরে প্রশ্ন ছিল, লোকেরা কি এখনো জাকিরের দোকানে যায়? আসলে অনেকবার মানা করছি, যাইস না। তারপরও যায়। এটা একটু বোঝাই না। ধন্যবাদ। ভালো আছো অভিনয় ভাইয়া? আচ্ছা, একটা বিষয়, আপনারা এখানে কিন্তু ক্রিয়েটিভ একটা স্টুডেন্ট সবাই, তাই না? তো স্টুডেন্ট মানে ইচ্ছা করে তুমি স্টুডেন্ট রাখতে পারো, আর একটু পানির ব্যবস্থা করতে পারলে একটু ভালো হবে। আর হচ্ছে যে আপনারা যদি একজন কথা বলে আরেকজনকে একটু প্রাধান্য দিবেন, মানে সবাই যদি একটু নিরিবিলি যদি আনন্দটা শেয়ার করা যায়। আর ওর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ক্রিয়েটিভ লাইফ থেকে আপনারা যারা স্টুডেন্ট হিসেবে আসছেন প্রত্যেকেই ঢাকা বাইরে থেকে আসছে। ঢাকা থেকে কজন আসছে একটু হাত তুলে তো। আর এরা হচ্ছে ঢাকার, আর ঢাকার বাহিরে মানে পলাশ, আমি যেদিন প্রথম ওর সাথে এই বিষয়টা শেয়ার করছি যে পলাশ আমাদের এখানে এরকম একটা প্রোগ্রাম হবে, এই প্রোগ্রামে অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে পলিটেকনিক স্টুডেন্ট এবং এরা হচ্ছে বাংলাদেশের একটা সম্পদ। তো ওর সাথে সাথে আমাকে তখন একটা কথা বলছে যে স্যার, সোশ্যাল ওয়ার্ক বা সামাজিক কাজে আমার দ্বারা যদি কারো কোনো উপকার হয় তবে সাথে সাথে আমাকে বলে স্যার আমি চেষ্টা করবো। আর আজকের দিনটা এত ব্যস্ততা, মানে আমি সকাল থেকে আমাদের যে দিশাদান আছে উনি আমার পাশে বসেছিল, উনি দেখছে আমি সকাল থেকে ওকে ফোন করতেছি। ওর সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং এটা রাতে 12টা পর্যন্ত, মানে ওর কাজ শেষ হবে কখন এটা কোনো ঠিক নাই। আমি একটা জায়গা থেকে ওকে নিয়ে আসছি, ওর আজকে জন্মদিন এবং মানে আবার আপনারা যখন মানে একজন যখন কথা বলবে বা একজন যখন প্রশ্নটা করবে, চুপ থাকলে জিনিসটা হচ্ছে একজন আরেকজনকে সম্মান করবে, মানে যে প্রশ্নটা করতেছে তাকে বাকিরা সবাই সম্মান করবে, এই বিষয়টা যাতে হয়। আসলে শিক্ষক মানুষ তো, আমরা যখন একটু ফার্মেতে যাচ্ছি মাঝখানে একটু গুরু গম্ভীর করে দেয়।
যাই হোক, আমাকে কোনো কালই ভাই কোনো শিক্ষক খুব একটা বেশি পছন্দ করতো না। খালি একটা হাসান স্যারই কেমন কেমন যেন আমাকে প্রচন্ড পরিমাণ পছন্দ করে ফেলছেন। এলে আমি এখন আমার স্কুলের টিচার আমাকে নিয়ে একটু গর্ববোধ করে, কিন্তু আগে আমি কোনো কালই আসলে গর্ববোধ করার মতো কোনো স্টুডেন্ট ছিলাম না। তা আপনারা যারা আসছেন ঢাকা বাইরে থেকে এখানে মানে পড়াশোনা করতে আসছেন, ট্রেনিং করতে আসছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমার ব্যাকগ্রাউন্ড ছিল কিন্তু ম্যাট্রিকে কিংবা এইচএসসি তে আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স। তো যেটা হচ্ছে ম্যাট্রিকের সময় 2009 সাল ছিল আমার এসএসসি ব্যাচ। তো আমার স্কুল ছিল গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ধানমন্ডিতে। আমি যখন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে যখন ভর্তি পরীক্ষা দিই তখন তো খুব প্রতিযোগিতার যুগ। তো আমার খুব ইচ্ছা ছিল যে সে আমাকে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভর্তি করাবে। তো আমি ওইখানে ভর্তি পরীক্ষা দিই এবং আমার মনে আছে আমি মেধা তালিকায় চতুর্থ কিংবা পঞ্চম হয়েছিলাম। তো এটা ছিল আমার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভর্তি পরীক্ষার সময়। তো আস্তে আস্তে যত আমার ক্লাস উপরে উঠতেছে তত আমার রোল নাম্বারও বেশি বাড়তেছে। এবং একটা সময় আমার মনে আছে আমার যেখানে ক্লাস 5 পর্যন্ত রোল নাম্বার ছিল 1 থেকে 5 ঘরে, 6 এ ওঠার পর আমার রোল হয়ে গেছে 17, 7 ওঠার পর আমার রোল হয়ে গেছে 23, এরপর হয়ে গেছে 53। এখন ঝামেলাটা হইতো আত্মীয় স্বজনের বাসা যখন যাইতাম, সব এখানে নোয়াখালীতে কেউ আছে, তো আত্মীয় স্বজনের বাসা যখন যাইতাম, যে কারো মুসলমানের অনুষ্ঠান হোক, জন্মদিন হোক, বিয়ের অনুষ্ঠান হোক, আমি যখন খাইতে বসতাম কিছু ময় মুরব্বী থাকতো নোয়াখালী, ওরা পাশে এসে জিজ্ঞেস করতো রোল নাম্বার কত। আমি বলতাম জি ভালো, রোল নাম্বার হচ্ছে 53। 53 নম্বর স্টুডেন্ট হলে কইব নি, আর বলা তো ক্লাস 5 এ পড়া, আর বলা রোল নাম্বার 3, তুমি ক্লাস 8 এ হলো, তোমার রোল নাম্বার 53 আর কেমনে? তাদেরকে আসলে বোঝানো পসিবল ছিল না যে ছোট ক্লাসের সাথে রোল নাম্বার কম আর বড় ক্লাসের সাথে রোল নাম্বার বেশি, এটা আসলে কিছু যায় না। তবে যেটা হচ্ছে একটা সময় আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম তখন মাথার ভিতরে আসলে ফিল্ম মেকিং এর পোকাটা ঢুকে গেছে কোন একটা কারণে। যেহেতু আমার বাসা ছিল নাখালপাড়া, আমি ছোটবেলা থেকে নাখালপাড়াতেই বড় হয়েছি, এখন আমার বাসা নাখালপাড়াতে। তো ছোটবেলা থেকে মানে আমার যে মানে বস এবং আমার যে গুরু, আমার ফিল্ম মেকিং এ যাকে আমি সবচেয়ে বড় মহাজন আমি মানি, আমার মায়েস্ট্রো মোস্তফা সরোয়ার ফারুকী। তো সরোয়ার ভাইকে আমি দেখতাম নাখালপাড়ার প্রচন্ড পরিমাণে সে শুটিং টুটিং করতো তখন ওই সরোয়ার ভাইয়ের অ্যাক্টিভিটিসটা আসলে আমাকে খুব টানছে যে আমি আসলে একটা সময় জীবনে বড় হলে ফিল্ম মেকার হবো, যে একদম পরিচালক হওয়ার স্বপ্নটা আসলে আমার সেখান থেকেই শুরু হয়েছে। তো আস্তে আস্তে যতদিন আগেতে লাগলো আমার মাথায় ফিল্ম মেকিং এর পোকা ঢুকলো। আমি ঘর থেকে বের হয়ে দেখা গেছে সরোয়ার ভাইয়ের সাথে, সরোয়ার ভাই শুটিং দেখতে চলে যেতাম, ওইখান থেকে আবার ফেরত আসতাম, আবার বই পড়তে বসতাম। পড়তে বসলে না তখন আর বই পড়াগুলো চোখে আসতো না, তখন আসলে শুটিং এর ভিজুয়াল গুলোই আমার চোখের সামনে আসতো। তো যেটা হচ্ছে আলটিমেটলি রেজাল্টও খারাপ হয়েছে। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিই 2009 সালে, তখন আমার মনে আছে আমি স্কুলে রেজাল্ট আনতে গেছি, এরকম বিশাল বড় একটা মাঠে আমরা সবাই রেজাল্ট আনতে গেছি, এবং আমার এই জায়গাটাতে দাঁড়ায় আমাদের একজন শিক্ষক তখন সবার ফলাফল প্রকাশ করতেছিল। তো আমি চিন্তা করতেছি যে আমার রেজাল্টটা তো আসতেছে না। তো অনেকক্ষণ পর আমার স্যার ঘোষণা দিচ্ছে যে এবার 2009 সালে আমাদের স্কুলে অনুত্তীর্ণ পরিমাণ একদমই কম, শুধুমাত্র একজন অনুত্তীর্ণ হয়েছে আর বাকি সকলে পাস। তো সবার মনে আগ্রহ যে অনুত্তীর্ণটা কে, ততক্ষণে কিন্তু আমি আমার রেজাল্টটা জানিনি। তো স্যার বলছে 2009 সালের ইতিহাসে আমাদের স্কুলে কেবলমাত্র একজন ফেল করেছে, তার নাম হচ্ছে মোহাম্মদ জিয়াউল হক পলাশ। মোহাম্মদ জিয়াউল হক পলাশ স্যার আমার নামটা দিবা ডাকছিল। তো আমি চিন্তা করতেছি যে এই ভিড়ের মধ্যে কি আমি কি আস্তে 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 পিছাই গিয়া কোন রকম খিচে একটা দৌড় দিব আর কি। আমি যে অনুত্তীর্ণ হয়েছি তার আমার কথা হচ্ছে প্রত্যেক বছরই তো হয় সায়েন্স থেকে 2 জন ফেল করে, কিংবা আর্টস থেকে 2 জন ফেল করে, কিংবা কমার্স থেকে 2 জন ফেল করে। কিন্তু 2009 সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ইতিহাসে একটা মাত্র ফেল, সেটা ছিলাম আমি। তো এইটা আমি আসলে মানতে পারিনি তখন। এর পরবর্তীতে যেটা হয়েছে, বাসায় ঝগড়াঝাটি, চিল্লাচিল্লি, আর আত্মীয় স্বজনেরা বাসায় এসে যাদেরকে জীবনে চোখেও দেখি নেই, পাড়া প্রতিবেশী, তারাও ওই দিন এসে দেখলাম যে মিষ্টি নিয়ে আসছে। তার কারণ তাদের ছেলেমেয়েরা এ প্লাস পাইছে, কিন্তু তারা অতি উৎসাহে আমাদের বাসায় আসছে, যদিও জানছে আমি ফেল করছি, তারপর অতি উৎসাহে আবার আসছে, পারলে 2 বার আসছে, সকালবেলা একবার, সন্ধ্যাবেলা একবার। তো যাই হোক, তো পরের 1 বছর আমি কেমিস্ট্রিতে ফেল করছিলাম। তো পরের 1 বছর শুধুমাত্র কেমিস্ট্রি পড়ছি। আর ওই শুধুমাত্র 1 বছর তার কেমিস্ট্রি পড়লে হয় না, তখন যেটা হয়েছে ওই 2010 সালটা আমি এখনো বলি আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট ছিল এটা। তার কারণ 2010 সালের একটা বছর আমি তো শুধুমাত্র কেমিস্ট্রিতে ফেল করছিলাম। তো শুধুমাত্র কেমিস্ট্রিতে 1 বছর পড়া পসিবল না। তো বাসা স্যার আসতো, সপ্তাহে 3 দিন ধরে কেমিস্ট্রি পড়াইতো। এর
বাইরে তো পুরো সময়টা আসলে ফ্রি ছিল, সারাদিন ধরে আমার আসলে কেমিস্ট্রি পড়া ছাড়াও আরো অনেক পড়েছিল। তো ওই এক বছরের মধ্যে আমি মোটামুটি এমন কোন রাইটার নাই যাদের বই পড়ি নাই, এমন কোন ডিরেক্টর নাই যাদের ফিল্ম দেখিনি। তো ওই সময়টাকে আমি আসলে ইউটিলাইজ করছি, চিন্তা করছি যেহেতু ফেলই করছি তাহলে আর কি করার, কেমিস্ট্রি পড়লে তো দিন পাঠাবো না, তাহলে অন্যান্য বইগুলো পড়ি। ইনফ্যাক্ট ওই এক বছর আমার আম্মা আমাকে বিবাহ করার ছেড়ে প্রথম গাইছে, বুঝতে পারছি। তো যাই হোক, তো ওই একটা বছর আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট ছিল। এরপর দেন আমি আবার কলেজে ভর্তি হওয়ার সময় সেম অবস্থা যে আসলে কই ভর্তি হবে, মানে অনুত্তীর্ণ বা ইরেগুলার স্টুডেন্ট, তখন আসলে কলেজে ভর্তি হওয়াটা ডিফিকাল্ট ছিল। তো দুর্ভাগ্যবশত আমাকে আবার ডবল এভরি হাই স্কুল কলেজেই ভর্তি হইতে হয়েছে। মানে যে স্কুল থেকে বাইচা যাবো বলে বাইচা গেছিলাম, এখন আর কিছু করার নাই, শেষমেশ ওই স্কুলে ওই কলেজে গিয়ে আমাকে ভর্তি হইতে হয়েছে। এবং দুর্ভাগ্যবশত স্কুলের স্যারেরাই তখন কলেজে ক্লাস নিত, ওই টিচার গুলাই আবার আমি আমার ক্লাসের মধ্যে দেখতাম। তো আমার ওই সময় ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, তো আমার স্কুলে সায়েন্সের টিচার গুলাই আবার আমাকে ক্লাস নিত। তো যাই হোক, তো ওই সময়গুলো আমার লাইফের জন্য একটু খুব প্যারাদায়ক একটা সময় ছিল। ওই সময়গুলো থেকে একটা সময় বেঁচে উঠতে পারছি। এইচএসসি পরীক্ষা দিলাম, ওইখানে পাশ করলাম। তারপরে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগ মুহূর্তে তখন চিন্তা করলাম, আচ্ছা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হতে গেলে তো আসলে পড়াশোনার চাপ থাকবে, তো বেটার এমন কোন একটা ভার্সিটিতে ভর্তি হই যেখানে আসলে ভার্সিটিতে কম কম যাওয়াটাই ভালো। তখন আমি ভর্তি হই তিতুমিরে ভর্তি হওয়ার পর ওইখানে ক্লাস খুব কম করতাম, পরীক্ষার সময় পরীক্ষাটা দিতাম। এর বাইরে আমি আসলে যেটা করছি, আমি আমার অ্যাসিস্ট্যান্সি লাইফটাকে আগায় নিয়ে গেছি। মোস্তফা ফারুকী স্যারের সাথে অ্যাসিস্ট্যান্সি করছি, ওনার সাথে সহকারী পরিচালক হিসেবে দীর্ঘদিন কাজ করছি। কারণ আমার মাথায় স্বপ্ন ছিল যে আমি আসলে ফিল্ম মেকার হবো। তো আপনারা যারা ট্রেনিং করতে আসেন, এই গল্পটা আসলে তাদের জন্যই বলছি যে প্র্যাকটিক্যাল জ্ঞানের উপরে দুনিয়াতে আসলে কিছু নেই। আপনি যদি হাতে কলমে যে জিনিসটা নেবেন, এইটার যে জ্ঞানটা বই পুস্তক থেকে যে জ্ঞানটা নেবেন, তার থেকে অনেক বেশি কাজে লাগে হচ্ছে হাতে কলমের শিক্ষাটা। তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করতাম, সেটা আমাকে একটা জ্ঞান দিত, এটা আমি মানি। কিন্তু আমি যখন প্র্যাকটিক্যালি ভাবে আমি যখন দেখতেছি যে সৌরভ ভাই কিভাবে একটা আর্টিস্টকে সিন ব্রিফ করতেছে, তো এটা আমি আমার চোখের সামনে দেখতেছি। আমি আমার ডিরেকশনের এই লাইফটা পুরোটা সময় প্র্যাকটিক্যাল ভাবে ওদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। সকাল থেকে সন্ধ্যা আমি সৌরভের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করছি, শুটিং করছি, বাসায় আসছি, পড়াশোনা করছি, সবকিছু কিন্তু আমি কন্টিনিউ করে গেছি। এবং আমি আমার যে লক্ষ্য ডিরেক্টর হওয়া, সেই লক্ষ্যটাতে আমি হয়তো বা এখন এসে পৌঁছতে পারছি। আমি জানি না আমি আসলে কতটুকু পারছি, কিন্তু আমি চেষ্টা করছি এবং এই জায়গাটাতে আসার জন্য আমি যতটুকু পরিমাণ আমার পক্ষ থেকে পসিবল আমি আমার সাধ্যমতো পরিশ্রমটা করে গেছি। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যে যাই করেন, চেষ্টাটা যদি থাকে আমার কাছে মনে হয় পসিবল। তো আমার এইচএসসি পরীক্ষার পর আমার আব্বু যেহেতু একজন ইঞ্জিনিয়ার, তো আমার আব্বু চেয়েছিল আমি যাতে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি। তো তখন আমি আসলে করিনি, তার কারণ মাথার মধ্যে আসলে ফিল্ম মেকিং এর পোকা ঢুকে গেছিল, তো তখন আসলে ফিল্ম মেকিংটা আর করিনি। তো এখন আসলে আব্বা আম্মা একটু হইলেও গর্ববোধ করে যে না, তাদের ছেলেটা অ্যাটলিস্ট ডিরেক্টর হইতে চেয়েছে, অ্যাটলিস্ট এই ডিরেক্টরটা হইতে পারছে। তো দেখ এখন আর তারা খুব একটা পড়াশোনা করে না। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা যে চেষ্টাটা করতেছেন, যে কাজে যেই পরিমাণ চেষ্টাটা আপনারা করতেছেন, চেষ্টাটা অব্যাহত রাখেন, একটা না একটা সময় আসলে হয়ে যাবে। আর যত মোটিভেশনাল কথাবার্তা বলি, যত কিছু বলি, এগুলো আসলে আমি জীবনে কখনো কারো কোনো মুরব্বীর মোটিভেশনাল কথা কখনো শুনিনি। আমি উল্টা আপনাদেরকে কি বলবো, তাই না? তো যেটা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে আমার এটা করতে ভালো লাগতেছে, আমি এটা করবো। ফিল্ম মেকিংটা আমার করতে ভালো লাগছে, আমি এটা করবো। আপনার যদি এটা করতে ভালো লাগে, আপনি এটা করতে থাকেন, কন্টিনিউ করতে থাকেন, কাজটাকে ভালোবাসেন, দেখবেন কাজ আপনাকে উল্টা একটা ফল দিবে। দ্যাটস ইট।